আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে বলে আজ কাগজপত্র তুলে বাসায় ফিরলাম। বাসায় ফিরতেই স্বপ্নাবু বলল ফুপু ডাকছেন। মায়ের রুমে ওকে দিতেই মা বললেন, তোমার রুমে সায়ান তার বন্ধু রাব্বিকে নিয়ে আড্ডা দিচ্ছে। কোনো কমন সেন্স নাই দুইটারই। বিয়ে হয়েছে ঘরে, বউ আছে কোথায় রুমের প্রাইভেসি রাখবে না। যেমন গাধা আমার ছেলে তেমন তার বন্ধু। এখন কি আর ব্যাচেলর লাইফ আছে? যত সব। তুমি গিয়ে দুটোকে ঘাট ধরে বের করে দিবে, আমার পারমিশন আছে। রাব্বিটা কিন্তু অনেক বেয়ারা, বিয়ে শাদী করে না, খালি ঘুরে বেড়ায়। ওটাকে বেশি পাত্তা দিবে না। এত বছরও তাড়াতে পারিনি, তুমি পারলে তাড়াও। যাও, এবার উপরে যাও। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলাম আর হাসছিলাম। একমাত্র ছেলের মায়েরা বেশিরভাগই ছেলের বউদের হিংসা করে, সেখানে মা যেন আমাকে সায়ানের সকল দায়িত্ব জোর করে চাপিয়ে দিচ্ছেন। রুমে ঢুকে দেখি দুই বন্ধু ডিভানে গায়েলি চম্পে সাড্ডা দিচ্ছে। আমাকে পরিচয় করিয়ে দিতে গেলে রাব্বি বলে, পিয়া, আমাকে কিন্তু তোমার সহ্য করতে হবে। এতদিন আন্টিকে চালিয়েছি, এখন তোমাকে চালাবো। আন্টি নিশ্চয়ই বলেছে আমাকে পাত্তা না দিতে, কিন্তু আমাকে পাত্তা না দিয়ে তুমি পারবে না। হতে পারি আমি বেয়ারা, কিন্তু ওনার এমন নাজুক ছেলেটাকে আমি সবসময় আগলে রাখি, বুঝলে? আমি হেসে বলি, ভালো তো। আমি তো ভেবেছি মায়ের সাথে বুঝে আমাকেও এই অবুঝ ছেলেটাকে আগলে রাখতে হয়। সায়ান বলে, আচ্ছা, আমাকে সামনে রেখে আমার লেগ বোলিং চলছে, সবাই খালি আমাকে আগলে রাখে না? আমি হেসে বলি, তার বলতে। আচ্ছা, আপনারা কি এ রুমেই থাকবেন? মানে আমি বাইরে থেকে এলাম তো, একটু শাওয়ার নেব। দু বন্ধুই ভেবা চেকা খেয়ে গেল। না না, আমরা যাচ্ছি বলে দুজনেই অনেকটা ছুটে বেডরুম থেকে বেরিয়ে গেল। আমি মনে মনে হেসে বলি, যেমন সায়ান তেমন তার বন্ধু। শাওয়ার শেষে আমি শাড়ি পরলাম। মায়ের আদেশ প্রথম 2 মাস যেন শাড়ি পরে থাকি বাসায়। আমার ভালোই লাগে মাকে খুশি করতে পেরে। স্বামীর আদর সোহাগ নাই, কিন্তু বউয়ের দায়িত্ব পুরোই পালন করছি। রাব্বি স্টাডি রুমে বসে বলে, কিরে, পিয়া তো মহাসুন্দরী। তুই পিয়ার এত গল্প করি, এটা তো বলিসনি। তোর কাছে কি খালি সঞ্জনাই সুন্দরী? সানজানা তো অবশ্যই সুন্দরী, তবে পিয়াকে আমি কখনো ওভাবে খেয়াল করিনি। কি বলিস? পিয়া তোর বউ আর তুই ওকে খেয়াল করবি না? তুই তো জানিস সব কিছু, তাহলে বউ বউ করছিস কেন? করছি, কারণ তুই সারাদিন শুধু পিয়া পিয়া করিস। সঞ্জনা সঞ্জনা তো করিস না। সানজানার কথা বলি না কারণ ওর সাথে আমার তেমন সময় কাটানো হয়নি, ওকে তো কাছেই পাইনি কখনো। আরে, এ যুগে কি শ্বশুরের কাছে পেতে হয়? কমিউনিকেশন অ্যাপের মাধ্যমে তো গ্রামের অশিক্ষিতরা টাচে থাকে। আর তোর আর সঞ্জনার কেমন প্রেম রে, যে কেউ কারো খবরই রাখিস না? খবর রাখি না তা না, যোগাযোগ তো হয়ই। আসলে সানজানা তো ব্যস্ত থাকে খুবই। কইছে প্রেমে আবার ব্যস্ত থাকি রে, তাও নতুন নতুন প্রেম। তুই প্রেম কি জিনিস জানিসই না। তুই বড় জানিস বুঝি, তুই কি বোঝাতে চাচ্ছিস? দেখ স্যার, ক্লিয়ার কথা বোঝ। তোর মাথায় সারাদিন প্রিয়া ঘোরে, আর তুই এটাকে ভাবিস বন্ধুত্ব। অন্যদিকে সঞ্জনার ভালো লাগা, মন্দ লাগা, একটা মিষ্টি মুহূর্ত, রাগ, অভিমান কিছুই তোর ভালো লাগা ডায়েরিতে নেই। কিন্তু তুই ওটাকেই প্রেম ভাবছিস। তুই এ যুগের খাঁটি গাধা একটা। তোরে বলেছে আজ এটা কথা? আজ এটা কথা না। দেখ, প্রিয়া তোর সাথে আছে আর তুই চাইলে আজীবন থাকবি। অন্যদিকে সঞ্জনা উঠতি মডেল। তুই সঞ্জনাকে এখন কেন 5-7 বছরও কাছে পাবি না। স্যান, সিদ্ধান্ত কিন্তু পুরো জীবনের। এমন না যে এটা চাই না ওটা, আবার ওটা না এটাই চেয়েছিলাম। তুই প্রিয়াকে নিয়ে একবার মন থেকে ভেবে দেখ, তুই নিজে উত্তর পাবি। ফালতু বুদ্ধি দিবি না তো। আচ্ছা, তোর ভাবার দরকার নেই। তুই প্রিয়াকে একবার ভালো করে দেখ তো, ঘুরে ঘুরে দেখ, মনে মনে দেখ, বিভিন্ন অ্যাঙ্গেলে দেখ। দেখবি প্রিয়াকে তোর ঠিকই সুন্দর লাগবে, আপন আপন লাগবে, নিজের বউ মনে হবে। এমন সময় পিয়া রুমের মধ্যে উঁকি দেয়। দুপুরের খাবার টেবিলে দেওয়া, খেতে আসেন। না প্রিয়া, আমি এখন খাবো না, খেলে আগেই বলতাম। আচ্ছা। বলে পিয়া চলে যেতেই
রাব্বি সায়ানকে আর চোখে একবার দেখে, তারপর বলে, প্রিয়া কি সবসময় শাড়ি পরে থাকে? হুম। শাড়িতে তো ওকে বেশ মানায়। সায়ানের কেন জানি মেজাজ চড়ে যায়, বলে, দুপুরে যখন খাবি না তখন এখান থেকে যা, বাসায় যা। এটুকুতেই এত জ্বালা দোস্ত? আবার বলছিস প্রিয়া শুধু বন্ধু, তাই না? ধুর শালা, তুই বিদায় হতো। সায়ান রাব্বিকে বিদায় করে নিজের রুমে এসে বসে। পিয়া তখন আয়নার সামনে বসে হেয়ার ড্রায়ারে চুল শুকাচ্ছে। সায়ান পিয়ার পিছনে বসে ল্যাপটপে কাজ করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু রাব্বির কথা মাথায় ঘুরতেই থাকে। শাড়িতে পিয়াকে তো বেশ লাগে। মনে হতেই সায়ানের মেজাজ চড়ে যায়। শালাকে রাস্তায় দেব না বাসায়। আর পিয়ারই বা রোজ শাড়ি পরার কি দরকার? হ্যাঁ, বিরক্তি চোখে সে পিয়ার দিকে তাকায়। পিয়ার চুলগুলো এলোমেলো হয়ে উড়ে যাচ্ছে হেয়ার ড্রায়ারের বাতাসে। সায়ান মুগ্ধ হয়ে দেখতে থাকে। হাতে কিছু কাঁচের চুড়ি পরে পিয়া কপালে ছোট টিপ দেয়। সায়ান চোরা চোখে দেখতেই থাকে। পিয়া আয়নার সামনে তাকিয়ে থাকতে দেখে ফিরে তাকায় সায়ানের দিকে। সায়ান সাথে সাথে ল্যাপটপে চোখ বসিয়ে দেয়। পিয়া কিছু না বুঝে বারান্দায় গিয়ে মোবাইলে কথা বলতে থাকে। সায়ান আবারও পিয়াকে দেখতে থাকে। আসলেই তো, পিয়া অনেক সুন্দরী। কি মিষ্টি হাসি, চোখ, ঠোঁট, সব কিছু। চুলগুলো কি সুন্দর, কোমর পর্যন্ত লম্বা। বারান্দায় ঝুলানো কাজগুলো নাড়তে নাড়তে পিয়া অন্যমনস্ক হয়ে কথা বলছে। হাত উঁচু বলে পিয়ার আঁচল উপরে ওঠা, আর তার অনাবৃত পেট, কোমরের খাঁজ সবকিছুই দেখা যাচ্ছে। অনাবৃত কোমরে চোখ যেতেই সায়ান শুকনো ঢোক গেলে, কিন্তু চোখ সরাতে ভুলে যায়। হঠাৎ দেখে পিয়া ইশারায় কি দেখছে জিজ্ঞাসা করছে। অমনি সায়ান ভেবাচাকা খেয়ে ল্যাপটপের দিকে তাকায়, কিন্তু নিজের চোরা কর্মের ফলে খুবই অপরাধী লাগে। পরক্ষণে রুম থেকে পালিয়ে যায়। পিয়া মুখ টিপে হাসতে থাকে। সায়ান যে ওর কোমর দেখছিল তা পিয়া বুঝতে পারে, কিন্তু সায়ানের অপরাধী ভেবাচাকা মুখ দেখে হাসি আটকাতে পারে না। মনে মনে বলে, ব্রহ্মচারী একটা। দুপুরে খেতে বসে সায়ান চুপ থেকে মাথা নিচু করে খায়। পিয়ার মজায় লাগে। মা একা একা বক বক করেই চলেছেন। সায়ান হঠাৎ বলে ওঠে, পিয়া, তুমি রোজ রোজ শাড়ি পরো কেন? পিয়া হঠাৎ এমন প্রশ্নে শুনে কি উত্তর দেবে বোঝে না। মা অবাক হয়ে বলল, এটা কেমন প্রশ্ন? নতুন বউ শাড়ি পরবে না? তোর ওকে শাড়ি পরা দেখতে ভালো লাগে না? নতুন বউ কি জিন্স ফতুয়া পরে ঘুরবে? আর ঘুরেও পরে ঘুরবে। এখন নতুন নতুন শাড়ি পরুক, পরে না হয় অন্য কিছু পরবে। আর রোজ রোজ শাড়ি পরতে আমি ওকে বলেছি। নতুন বউ শাড়ি পরে ঘোরাঘুরি করে, এটা দেখে আমার মনটা ভরে ওঠে। তোর কোনো সমস্যা? সায়ান এত লম্বা লেকচার খেয়ে চুপ হয়ে থাকে। বিকালে সায়ানের কাজিনরা আসে। এই বাসাটা এদের আড্ডাখানা। সব মিলে মোট 6 জন। এর মধ্যে যমজ দুটো বোন আছে। সবকটাই ইয়াং এবং কাছাকাছি বয়সী। ইংলিশ মিডিয়ামে পড়ে বলে মেয়েগুলো ঠোঁট ফুলিয়ে ঢোঙিলে সুরে কথা বলে। তবে মনের দিক থেকে সবকটাই ইনোসেন্ট, মিশুক, কিন্তু অনেক বেশি বিচ্ছু। মারামারি, বিছানায় লাফানো, একে অন্যকে ধাক্কা দেওয়া তো জড়িয়ে ধরা, একসাথে কুস্তি লড়া, কি না করে এরা। এদের ছেলে মেয়েতে কোনো ভেদাভেদ নেই। আমি খালি চোখ বড় বড় করে এদের কীর্তি দেখি, তবে মজাও পাই। সায়ান হয়তো এর জন্যই আমার সাথে এত বেশি সাবলীল। কারণ ছাড়া আমার হাত ধরা, আমার গা ঘেঁষে বসা, এইসব সায়ানের কাছে খুব সহজ ব্যাপার। হয়তো ও আমাকে এদের মতোই ভাবে। সায়ান যেন সবকটার বস। যমজ বন্ধুটা একটু বেশিই দুষ্টু। সায়ানের কাছে আদরও এরা বেশি পায়। যতই দুষ্টুমি করুক, সায়ান এদের কিছুই বলে না। আমি কিচেনে ওদের সন্ধ্যের নাস্তা বানাচ্ছি, আর নিচ থেকেই ওপরে হইচই শুনছি। কাজ শেষ করে আমি কেবল আমার রুমে গেছি, দেখি যমজ দুটো অন্ধকার রুম থেকে চিৎকার দিয়ে ধাক্কাধাক্কি করে বের হচ্ছে। আমার সাথে ধাক্কা খেতেই দুটো আরও জোরে চিৎকার দিয়ে হাসতে লাগে, আর মুহূর্তে আমার হাতের পাউডার ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আমি কিছু না বুঝে লাইটের সুইচ অন করতেই আমার সামনে সাদা ভূত আবিষ্কার করি। শায়নের চুল, চোখের পাপড়ি, মুখ সব সাদা হয়ে আছে। শায়নের এমন রূপ দেখে আমিও হাসিতে পেটে পড়ি। শায়ন মুহূর্তেই বীর যোদ্ধার মতো আমার হাত থেকে
পাউডারের বোতল নিয়ে আমার উপর এলো পাথারে ঢালতে থাকে। আরে আরে, আমি কি করলাম? আমার দোষ কোথায়? কে শোনে কার কথা? আমি পালাতে গেলে ও আমাকে পিছন থেকে কাছে টেনে নেয়, তারপর জাপটে ধরে আমার মাথায় পাউডার ছিটাতে লাগে। এক পর্যায়ে সায়ান ওর অজান্তেই আমার অনাবৃত পেটে হাত দিয়ে আমায় চেপে ধরে। এমন করে হয়তো ওর নিজেরই হুঁশ আসে। ইলেকট্রিক শক খাওয়ার মতো দূরে সরে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে সরি সরি বলতে থাকে। আমি চুপ হয়ে থাকি। ধুর, তুমি শাড়ি পরো কেন? হ্যাঁ, সবসময় আমি চাই না তুমি আর শাড়ি পরো। বলে সায়ান বেরিয়ে যায়। কোথায় আমার গায়ে হাত দিয়েছে বলে আমি রাগ করব, উল্টা আমাকেই বললে সায়ান গজগজ করে চলে গেল। আমি পুরোই বেকুব মনে তাকিয়ে রইলাম। দুদিন ধরে সায়ান পিয়ার সামনে মোটেও ইজি হতে পারছে না। রাব্বিটা যত নষ্টের মূল। কেন সে পিয়াকে মনে মনে ঘুরে ঘুরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে বলল? এখন চোখ না যায় তো মন ঠিকই দেখতে চাই। সেদিন পিয়াকে লুকিয়ে দেখতে গিয়ে ওর কোমরে চোখ আটকে গেল, আর তা পিয়ার চোখেও ধরা পড়ল। কি লজ্জা! পিয়া কি ভাবছে কে জানে। ভালোবাসার মানুষ সাঞ্জারা, আর সে কিনা চোরা চোখে পিয়াকে দেখে। ছিছি, আর পিয়ারও ঝামেলা আছে। শাড়ি পরে নতুন বউ সেজে ঘুরলে চোখ তো ওদিকে যাবেই। পিয়ারও তো বোঝা উচিত। আমি রুমে ঢুকে দেখি সায়ান কোমরে তোয়ালে পেঁচিয়ে শাওয়ার শেষে কেবল বের হয়েছে। আমাকে দেখি উল্টো ঘুরে আবার বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দরজার ওপাশ থেকে চেঁচিয়ে বলে, পিয়া, তুমি এই রুমে কি করছো? এ রুমে মানে? মানে এই সময়টাতে তুমি কিচেনে অথবা মায়ের রুমে থাকো, তো আজ এখানে কেন? আমিও চেঁচিয়ে উত্তর দিই, আমি থাকি না বলে তুমি দরজা লক না করে আমার নাঙ্গা হয়ে ঘুরবে? ফালতু কথা বলবে না। আমি নাঙ্গা ঘুরছি কোথায়? হ্যাঁ, আর বিছানার উপর থেকে আমার কাপড়গুলো দাও। দিচ্ছি। তবে সায়ান, তুমি না একটা আজব চিড়িয়া। তোমাকে চিড়িয়াখানায় রাখা উচিত, অতি লাজুক প্রাণী ভূষিত করে। সায়ান কাপড় পরে বের হয়ে বলে, আমি মোটেও আজব চিড়িয়া নই। একটা ভদ্র ছেলে বলে যা তোমার মতো মিচকা ডাইনি কোনোদিনও বুঝবে না। কি? আমি ডাইনি? আর তুমি কি? তুমি একটা ড্রাকুলা। তুমি হাসলে তোমার ওই গজদার ড্রাকুলার মতো চিকচিক করে। চুল আঁচড়াতে আঁচড়াতে সায়ান বলে, আমি ড্রাকুলা হলেও কিউট ড্রাকুলা, তোমার মতো না। আর তুমি আবার শাড়ি পরেছো কেন? কেন? তুমি আমার শাড়ি পরার পিছনে লেগেছো কেন? মিচকা ডাইনি আমি, শাড়ি পরি আর আলখাল্লা পরি। তোমার কি? দরকার কি রোজ শাড়ি পরার? আমার অনেক ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? তোমাকে বোঝাতে পারবো না। না পারলে নিষেধও করবে না, আর তোমার ভালো না লাগা দিয়ে আমার কিছু যায় আসে না। তুমি বুঝছো না। তো বুঝাও। শাড়ির কারণে আমি তোমার সাথে ইজি হতে পারি না। আর ওই দিন কি অঘটন ঘটলো? তাছাড়া শাড়িতে আর কি সমস্যা শাড়িতে? তোমাকে তোমাকে শাড়িতে অনেক বেশি আকর্ষণীয় লাগে, তাই আমি চাই না তুমি শাড়ি পরো। একদমে সায়ান এই কথাটা বলল। সাধু বাবার কাচুমাচু চেহারা দেখে আমি হাসতে হাসতে বলি, আমাকে আকর্ষণীয় লাগলে তোমার কোনো সমস্যা হয় কি? না না, আমার কিসের সমস্যা হবে? সেটাই তো, তোমার তো সমস্যা হওয়ার কথা না, তাই না? এক মিনিট, তুমি কি মিন করছো? হ্যাঁ, আমি বলছি, আমি কেন? যে কেউ আকর্ষণীয় হয়ে তোমার সামনে ঘুরলেও তো তোমার সমস্যা হওয়ার কথা না, তাই না? আমি মুখ টিপে হাসতে লাগি। কেন সমস্যা হবে না? আমি কি পুরুষ মানুষ না? ও তাই? চিন্তার বিষয় তো। যে ছেলে সঞ্জনার মতো রূপবতী আকর্ষণীয় হট মেয়ের সাথে প্রেম করে, অথচ এখনো পর্যন্ত একটা চুমো দেয়নি, সে ছেলে তো নিজেই একটা বিরাট সমস্যা। তোমার মুখে কি কিছুই আটকায় না পিয়া? তুমি না অনেক বেশি স্ল্যাং ওয়ার্ড ইউজ করো। তুমি আসলে একটা মিচকা ডাইনি। আজাইরা, আমি সদা সত্যি কথা বলি। শায়ান হঠাৎ আমার হাত খপ করে ধরে বলে, সত্যি কথা বলো না? তাহলে আসো,
তোমাকে একটা গভীর করে চুমু খাই, তারপর আমি কি পারি আর কি পারি না তাই যাচাই বাছাই করো। আমি এক লাফে দূরে সরে গিয়ে বলি, সরি 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 বাপরে, সাধু বাবা তো বহুত খেপেছে। হ্যাঁ সেটাই, আমি তোমার মতো ফাজিল না, তাই বলে এত ভালো মানুষও মনে করো না আমাকে, বুঝলে? ওকে বস, তো এবার কি সঞ্জনার সাথে ডেটে গেলে চুমুটুকু দিবেন, নাকি এবারও সাধু বাবা হয়ে থাকবেন? সায়ান মুখ বাঁকিয়ে বলে, না, এবার আর হাতছাড়া করবো না, কষে একটা চুমু খাবো। আফটার অল আমিও পুরুষ মানুষ। আমি হেসে বলি, সায়ান, কোষে কেউ চুমু খায়? কোষে তো চর খায়। সায়ান চোখ ঘুরিয়ে, আমি কষে চুমুই খাবো বলে অফিসের উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে যায়। আমার হাসি থেমে মন খুব খারাপ হয়ে যায়। আমি কেন এই প্রশ্নটা করলাম, যে উত্তর আমি দিতে পারবো না তা কেন জানতে চাইলাম? আমি যতই হাসি খুশি সায়ানের সাথে মিশি না কেন, যতই সঞ্জনাকে নিয়ে ঠাট্টা মশকরা করি না কেন, আমি মনে মনে সঞ্জনাকে হিংসা করি, অনেক বেশি হিংসা। কারণ আমি আমার অজান্তে এই 6 ফুট লম্বা অগোছালো ছেলেটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এই ছেলেটার টানে আমি এখনও রয়ে গেছি এই পরিবারে। আমার মতো বুদ্ধিমতী মেয়ে কেন এমন বোকা জগতে বাস করছে আমি জানি না। প্রেমে পড়লে বুঝি এমনই হয়, ঠিক বেঠিক ন্যায় অন্যায় কিছুই মাথায় আসে না, চোখের রঙিন চশমাটা খুলতেই ইচ্ছে করে না। আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা সব পায়ে ঠেলে সায়ান সঞ্জনার কাছে চলে যাবে, তবুও আমি বোকার মতো ওকেই ভালোবাসছি। আমি জানি সায়ানের সাথে আমার কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু তারপরও আমি আঁকড়ে ধরতে চাচ্ছি ওইকে। ওর সাথে যে কটা দিন আছি সে কটা দিনই যেন আমার একান্তই আমার। অফিস শেষে সন্ধ্যায় রাব্বি ভাইয়ের সাথে সায়েন্স স্টাডি রুমে বসে গল্প করছে। আমি ভদ্রতাবশত দেখা করে হাই হ্যালো করলাম, কিন্তু খেয়াল করলাম সায়ানের মুখটা যেন অন্ধকার হয়েছে। সে ভোতা মুখে বসে আছে, অথচ রাব্বি ভাই এসেছে শুনেও কত খুশি হয়েছিল। ও নিজেই সবসময় বলে রাব্বি ওর প্রাণের বন্ধু, অথচ এখন সায়ানকে দেখে মনে হলো ওর মনের ভিতর চরম অশান্তি চলছে। কি ঘটনা হতে পারে? থাক, দুই বন্ধুর ব্যাপার। অতটা মাথা না ঘামিয়ে আমি নাস্তার আয়োজন করতে নিচে চলে যাই। প্রিয়া রুম থেকে সরে গেলে রাব্বি বলল, কিরে, আমার প্রশ্নের অ্যান্সার দিলি না? সায়ানের কেমন হাঁসফাঁস লাগে, কি উত্তর দেবে ও? সানজানা দেশে ফিরলে সায়ান প্রিয়াকে ডিভোর্স করবে কিনা এমন প্রশ্নের উত্তর সায়ান নিজেও জানে না। সায়ান এখন সুন্দর একটা সময় পার করছে, শুধু সুন্দর না, শ্রেষ্ঠ সময় পার করছে। প্রিয়ার সাথে বন্ধুত্ব ওর জীবনের শ্রেষ্ঠ পাওয়া। সেখানে ডিভোর্স, কবুল, সমাজ, নীতি সব কিছু ছাড়িয়ে সব কিছুর ঊর্ধ্বে প্রিয়া। প্রিয়াকে একসময় চলে যেতে হবে, সেটা সায়ানও জানে, কিন্তু মনকে বোঝাতে পারে না। মনের দ্বিধা সায়ান কারোর সাথে শেয়ার করতে পারে না। সায়ানের সবচেয়ে কাছের মানুষ এক রাব্বি আর দ্বিতীয় প্রিয়া, কিন্তু প্রিয়াকে তো আর ওকে নিয়ে অস্থিরতার কথা বলা যায় না। আর রাব্বিটা জানি ইদানিং কেমন হয়ে গেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে সায়ানের দিকে তাকাই, যেন চোখ দিয়েই মন নিংড়াতে চাই। এমন সব প্রশ্ন করে বসে যার উত্তর সায়ান নিজেও জানে না, নিজের কাছে স্বীকার করতে চায় না। রাব্বি আবারও বলল, দেখছেন, তুই যেহেতু ডিসাইড করেছিস যে তুই সঞ্জনাকেই চাস, তো প্রিয়াকে নিয়েও তোর আলাদা কিছু চিন্তা করা উচিত। সায়ান কিচ্ছু বলে না। সে কি আসলেই সাঞ্জানাকে চায় সে নিজেও বোঝে না। আর প্রিয়াকে নিয়ে কি আলাদা চিন্তা করবে সে? রাব্বি নিজের মতো বলতে থাকে, প্রিয়াকে ডিভোর্স দিলেও যেহেতু ও তোর খুব ভালো বন্ধ হয়ে গেছে, সুতরাং তোর উপর একটা দায়িত্ব থেকেই যায় ওর। প্রিয়া তোর জন্য এত বড় স্যাক্রিফাইস করছে, তোর ভালো মন্দ চিন্তা করা উচিত, তাই না? যদিও প্রিয়া ডিভোর্সের পর আশা করি ঝামেলায় পড়বে না। ও ডক্টর, দেখতে সুন্দরী, ভালো পাত্রও পেয়েই যাবে। তুই ওর জন্য নিজ দায়িত্বে পাত্র দেখিস, বুঝলি? সায়ানের দম বন্ধ লাগে। প্রিয়ার বিয়ে, ওর পাত্র, এসব কি বলে গেল রাব্বি? শালা কি বন্ধু নাকি দুশ্মন? সবচেয়ে বড় কথা, ও প্রিয়ার পিছনে লেগেছে কেন? প্রিয়ার ভালো চায় বলে খালি সায়ানকে কেন আক্রমণ করে কে জানে?
রাব্বি সায়নের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কিছুক্ষণ পরে বলল, আমিও কিন্তু পাত্র খারাপ না। তুই আমাকে তোর লিস্টে রাখতে পারিস। তুই তো আমাকে ভালো করেই চিনিস। আমি যে প্রিয়ার জন্য বেস্ট হব তা তুই অস্বীকার করতে পারবি না। তাছাড়া আমি তো ওদের বন্ধুত্ব কখনো কোনো বাধা হব না। হঠাৎ সায়নের মাথায় রক্ত উঠে যায়। প্রচণ্ড রাগে সে হিতাহিত ভুলে রাব্বির কলার চেপে ধরে। ওই মুহূর্তে পিয়ার স্বপ্নাপুর সাথে নাস্তা নিয়ে ঢোকে। রাব্বি পরিস্থিতি বুঝে সাথে সাথে হেসে বলল, মারপিট ছাড়া চলতেই পারিস না বুঝি দোস্ত? এখন বিয়ে করেছিস, বয়স অনেক পিরাপি। সায়ান পিয়াকে দেখে চুপ হয়ে বসে। স্বপ্নাবু চলে গেলে রাব্বি বলল, পিয়া, তুমি কি প্রতিদিন শাড়ি পরো? এই যুগে কিন্তু বিয়ের পর এত শাড়ি কেউ পরে না। তোমার ব্যাপারটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি বিয়ে করলে আমার বউকেও রোজ শাড়ি পরেই থাকতে বলবো। পিয়া একটা মিষ্টি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। রাব্বির কথাগুলো জানি কেমন, মুখে বলে এক কথা কিন্তু চোখে অন্য কিছু খেলা করে। ঠিক বোঝাতে পারে না পিয়া। পিয়া রুম থেকে বের হয়ে গেলে সায়ান অসহায় চোখে রাব্বির দিকে তাকিয়ে বলে, তুই কেন এমন করছিস রাব্বি? এমন কথা কেন বলছিস যার জন্য আমি তোর কলার চেপে ধরলাম? রাব্বি চেহারায় খুব আলাভোলা ভাবেনে বলল, আসলেই তো, তুই কেন আমার কলার চেপে ধরলি দোস্ত? আমি তো বুঝলামই না। তুই কি বুঝেছিস? রাব্বি আবারও সায়ানের দিকে তীক্ষ্ণভাবে তাকায়। রাব্বির ফালতু অভিনয় দেখে সায়ান মুখ শক্ত করে বসে থাকে। আচ্ছা আসি দোস্ত, তুই চিন্তা করে বের কর তুই কেন রাগ করলি। ইদানিং আমার কথায় কেন তোর এত রাগ ওঠে? উত্তর পেলে আমাকে জানাস। এটা মনে রাখবি সবসময়। আই এম অলওয়েজ ফর ইউ দোস্ত। এখন যাচ্ছি। রাব্বি চলে গেলে সায়ান ওভাবেই বসে থাকে। রাব্বিকে তার বিরক্ত লাগছে, আর এই বিরক্ত লাগার কারণে নিজের উপরই রাগ লাগছে। রাব্বি কেমন ছেলে তা সায়ানের চেয়ে ভালো আর কেউ জানে না। রাব্বি পাত্র হিসেবে ভালো সেটা বলার অবকাশ থাকে না, বরং সায়ানের চেয়েও ভালো। কোনো বিপদে আপদে রাব্বি সব সময় সায়ানের আশ্রয় হয়েছে। অন্যদিকে সায়ান কখনো কাউকে আশ্রয় দিতেও জানে না, নিজেই নার্ভাসে আশ্রয় খোঁজে। কিন্তু অদ্ভুতভাবে আজ নিজের বন্ধুটাকে খুবই বিরক্ত লাগছে। পিয়াকে নিয়ে রাব্বির এত আগ্রহ সায়ান কোনোভাবে নিতে পারছে না। পিয়ার কথা মনে হতেই সায়ানের অস্থিরতা আরও বেড়ে যায়। অনেকটা ছুটে সে নিজের রুমে যায় পিয়ার খোঁজে। পিয়ার রুমেই বসা ছিল। সায়ান কিছুক্ষণ এ কথা সে কথা বলে, তারপর জিজ্ঞাসা করে, পিয়া, তোমার ফিউচার প্ল্যান কি? পিয়া সায়ানের দিকে না তাকিয়ে বলল, কোন প্ল্যান জানতে চাও? কেরিয়ার নিয়ে কি ভাবছি সেটা, না তোমার সাথে ডিভোর্সের পর কি করব সেটা? পিয়া সরাসরি পয়েন্টে চলে আসায় সায়ান নিজেই বোকা বনে যায়। এরপর আর কি প্রশ্ন করবে বুঝতে পারে না। পিয়া নিজেই বলে, তোমাকে ডিভোর্সের পর কয়েকদিন সবকিছু থেকে ছুটি নেব, নিজের মতো থাকবো, নিজেকে নিয়ে ভাববো, তারপর চাকরি পড়াশোনায় ডুব দিব। আর বিয়ে? হ্যাঁ ওটাও করব, তবে এবার প্রেম করে বিয়ে করব, আর সেটেল ম্যারেজের রিস্কে যাব না। ন্যাড়া বেলতটা একবারই যায়, কি বলো? সায়ান মুখ শুকনো করে হাসার চেষ্টা করে। 2 বছর প্রেম করে আমার পুরো দিওয়ানা বানিয়ে তারপর বিয়ে করব। এমন ছেলে বিয়ে করব যে তোমার মতো আমার শাড়ি পরা নিয়ে প্রতিদিন পটপট করবে না, বরং আমাকে শাড়ি পরা দেখলে আদর আহ্লাদ করবে। আর তোমার মতো আলা ভোলা ছিচকার জন্য তো আর চাই না। এবার স্ট্রং মেন্টালিটির ছেলে বিয়ে করব, যার কাঁধে মাথা রেখে আমি নিশ্চিন্তে জীবন কাটাতে পারি, বুঝলে? সায়ান মাথা নিচু করে বসেছিল। পিয়ার কথা শেষ হলে সে চুপ করে রুম থেকে বের হয়ে যায়। পিয়া চুল আঁচড়াতে আঁচড়াতে খেয়াল করে, না, সায়ান বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে বেরিয়ে গেছে। সায়ান আজকে বাইরে অযথা হেরে বেড়াচ্ছে, কোথাও শান্তি পাচ্ছে না। মনের মধ্যে কি এক যন্ত্রণা, চিনচিন ব্যথা, কেমন এক হিংসা অনুভূতি। মনে অসংখ্য প্রশ্ন, কিন্তু উত্তরটা জানা নেই। অশান্ত মন সমাধান না পেয়ে সবচেয়ে আশ্রয়ের জায়গা পরম বন্ধুর কথায় মনে পড়ল সায়ানের। অবশেষে সে উদ্দেশ্যে রওনা দিল। আজ রাব্বির বাসায় কেউ নেই,
বাবা মা আজকে সকালে বোনের বাড়ি রাজশাহী বেড়াতে গেছে। রাব্বি একা একা টিভি দেখছে আর সায়ানের কথা ভাবছে। আজকের ডোজ সায়ানের জন্য হয়তো বেশি হয়ে গেছে। সায়ান কতটা হজম করতে পারবে কে জানে, কিন্তু ওর মগজ ক্লিয়ার না হওয়া পর্যন্ত রাব্বি হাল ছাড়বে না। অল্প দিনের ভালো লাগার সত্যিকারের ভালোবাসা যে এক না, তা সায়ানের বোঝা উচিত। পিয়া যে সায়ানের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে তা ওর অনুভব করা উচিত। সায়ান আর সানজানা নিজেদের ভালো লাগা থেকে ভালোবাসায় জড়িয়েছিল, সেখান পর্যন্ত সব কিছু ঠিকই ছিল। হয়তো তার সামনে এগোতো কিংবা হোঁচট খেয়ে পড়ত, কিন্তু ঝামেলা পথে সায়ানের এমন হঠাৎ বিয়ে হওয়া আর হুট করে পিয়া সায়ানের জীবনে চলে আসা। পিয়া শুধু আসেনি, ওর বন্ধুত্বপূর্ণ আচরণে সায়ানের হৃদয়ে অন্তরে একেবারে গেঁথে গেছে, যা সায়ান মোটেও অনুধাবন করতে পারছে না। পিয়ার প্রতি সায়ানের যে মুগ্ধতা তার কারোর প্রতি সায়ান দেখায়নি, এমনকি সানজানার বেলায়ও না। সানজানার সাথে শুধুমাত্র কমিটেড বলে সে যদি পিয়াকে সরিয়ে সানজানাকে বেছে নেয়, তবে সায়ান জীবনের চরম ভুল করবে। সানজানার মাঝে যে বারবার পিয়াকে খুঁজবে, ফলে সে সানজানাকে নিয়ে সুখী হতে পারবে না। অন্যদিকে পিয়াকে চোখের আড়াল করলেও মনের আড়াল করতে পারবে না সায়ান। সায়ানের একটা বড় সমস্যা, সে নিজে থেকে কোনো ডিসিশন নিতে পারে না, অন্যের ডিসিশনটাকেই নিজের করে নেয়। সানজানা ওকে ভালোবাসি বলেছে, ব্যাস সায়ান ওটাকেই ভালোবাসা ধরে নিয়েছে। অথচ সত্যিকারের ভালোবাসা ওর সামনে বারবার ছুঁয়ে যাচ্ছে, কিন্তু বোকাটা টেরই পাচ্ছে না। এবার অন্তত নিজের অনুভূতিটাকে নিজেই বুঝুক, নিজে থেকে সিদ্ধান্ত নিক সে আসলে কি চায়। হঠাৎ কলিং বেলটা বেজে ওঠায় রাব্বির চিন্তায় ছেদ পড়ে। এখন আবার কে আসলো ভেবে বিরস মুখে দরজা খুলে দেখে সায়ান দাঁড়ানো, চোখ লাল, বিমর্ষ মুখ। কিছুক্ষণ আগে দেখা চেহারার সাথে এখানে চেহারার কোনো মিল নেই, যেন এইমাত্র যুদ্ধ হেরে পরাজিত সৈনিক নত মাথায় দরজায় এসে দাঁড়িয়েছে। সায়ান, তোর কি হয়েছে? বলতেই সায়ান রাব্বিকে ধূপ করে জড়িয়ে ধরে, কিন্তু কিচ্ছু বলে না। রাব্বির বুঝতে বাকি থাকে না সায়ানের মনের মধ্যে ঝড় বইছে। আজ রাব্বি তার একমাত্র আশ্রয়।